স্কুলের প্রিন্সিপাল ডেকে পাঠিয়েছে শুনে ভয়ার্ত আহেলি সিঁড়ি দিয়ে নামতে থাকে। ম্যাম ডেকেছে মানে খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার। আহেলি শান্ত মেয়ে, পড়াশোনায় মাঝারি, আঁকতে ভালোবাসে। ম্যামের ঘরে ঢুকে বাবার কলিগ নাতাশা আন্টিকে দেখে আহেলি অবাক হয়ে যায়। প্রিন্সিপাল ম্যাম জানান বাবা অ্যাপ্লিকেশন পাঠিয়েছেন নাতাশা আন্টির হাতে, তাকে এক্ষুনি বাড়ি যেতে হবে। একটা ভয়ে এসে মুহূর্তে 10 বছরের মেয়েটিকে গ্রাস করে ফেলে। অনেক কষ্টে সে ম্যামকে জিজ্ঞাসা করে তার বাড়িতে কি ঘটেছে। শুকনো হেসে তার মাথায় হাত দিয়ে প্রিন্সিপাল বলেন, গড ব্লেস ইউ মাই চাইল্ড, বাড়ি যাও। গাড়িতে উঠে 2 হাতে নিজের স্কুল ব্যাগটাকে প্রাণপণে আঁকড়ে ধরে আহেলি নিজেকে সান্ত্বনা দেয়, না না, মায়ের কিছু হয়নি, আজও মা বেরিয়ে এসে আমাকে জড়িয়ে ধরে আদর করবে। সহেলি অসুস্থ হয়ে পড়েছে। নীরবতা ভেঙে নাতাশা বলে ও হাসপাতালে। হঠাৎ চুপ হয়ে যায় নাতাশা। ড্রাইভারকে বলে একটু জোরে চলুন না, রাস্তা তো ফাঁকা। বেশ জমজমাট শহর রায়গঞ্জ। কলকাতার ছেলে অবিনাশ এখানে চাকরি সূত্রে থাকে। ভাড়া বাড়িটার সামনে একটা কালো রঙের পুলিশের গাড়ি দাঁড়ানো। কিছু একটা হয়েছে বুঝতে পেরে আশেপাশের কৌতূহলী লোকজন এসে জড়ো হয়েছে। ডাইনিং রুমে 2 জন পুলিশ আঙ্কেল বসে আছেন। আহেলি শোনে মায়ের দেহ হাসপাতালে, ময়না তদন্তের পর পাওয়া যাবে। মা বাথরুমে পড়ে গিয়ে মারা গেছেন। ময়না মাসি 12টার সময় এসে দেখে বাড়ির সামনে দরজা বন্ধ। সে ডাকাডাকি করে সহেলি সাড়া না পেয়ে পেছনের দরজা ধাক্কা দিতে থাকে। হয়তো ছিটকিনিটা ঠিকভাবে লাগানো ছিল না, তাই দরজাটা খুলে যায়। সে ভেতরে ঢুকে বাথরুমের ভেতরে সহেলিকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে। চিৎকার করতে করতে ময়না রাস্তায় বেরিয়ে আসে। তার আতঙ্কিত চিৎকারে পাড়ার লোকেরা এসে পুলিশ এবং অবিনাশকে ফোন করে খবর দেয়। ডাক্তার এসে সহেলিকে মৃত বলে ঘোষণা করেন। তিনি বলেন অন্তত 2 ঘন্টা আগে সহেলির মৃত্যু হয়েছে। পা পিছলে পড়ে বেসিনের কোনায় লেগে মাথা ফেটে মর্মান্তিক মৃত্যু হয়েছে। এর পরের দিনগুলো বড় কষ্টে কাটে আহেলির। একদম চুপ করে যায় ছোট্ট মেয়েটি। একদিন অবিনাশ মেয়েকে ডেকে ঘোষণা করে সামনের মাসে বাড়িতে নতুন মা আসছেন। নতুন মা মানে স্টেপ মম। সেটা আহেলি স্টোরি বুকে পড়েছে। তার মায়ের জায়গায় ভয়ানক ক্রূর মনের কেউ আসছে, যে ওকে নির্মম নির্যাতন করবে। ঢোক গিলে কান্না চাপে অসহায় মেয়েটি। তারপর এক রবিবার বাবার বন্ধুরা এলেন। বাবা পাঞ্জাবি পরে রেজিস্ট্রি করতে গেলেন। ময়না মাসি মাকে খুব ভালোবাসত। সে মায়ের ছবির সামনে চোখের আঁচল চাপা দিয়ে একটু কেঁদে নিল। আহেলি আজকাল কাঁদে না। নিজেকে শামুকের মতো প্রতিনিয়ত সে গুটিয়ে নেয়। একসময় বাড়ির সামনে একটা বড় গাড়ি এসে থামল। বাবার বন্ধুর স্ত্রী রুমেলা আন্টি উলু দিয়ে শঙ্খ বাজিয়ে বাবার নতুন স্ত্রীকে বরণ করে নিলেন। তারপর ড্রয়িং রুমে খুব হাসি ঠাট্টা হই হুল্লোড় শুরু হলো। আহেলি ভালো মেয়ে, তাই চুপচাপ নিজের পড়ার টেবিলে বসে অ্যারিথমেটিকের প্রবলেম সলভ করতে চেষ্টা করলো। কিছুতেই সলভ করতে পারছিল না আহেলি। ক্লাস 4-এর মেয়েটির জন্য বড্ড কঠিন ছিল প্রবলেমটা। একটু বাদে রুমেলা আন্টি এসে তাকে ডেকে নিয়ে যায় ড্রয়িং রুমে। এ কি, নতুন বউ তো নাতাশা আন্টি। কেমন একটা মিশ্র অনুভূতি হয় তার মনে। নাতাশা আন্টির মুখে যে মিষ্টি হাসিটা রয়েছে, সেটা কি সত্যি, নাকি কাল থেকেই তার ক্যানাইন দুটো বড় বড় হয়ে উঠবে? তার মা নেই, বাবাকে সে ভীষণ ভয় পায়, তার উপর স্টেপ মম। মনের ভেতর রাগ, দুঃখ, হতাশা তাকে আরো বোবা করে দেয়। আহেলিকে মনোবিদ দেখানোর পরামর্শ দেন অনেকে। আহেলি একদম চুপ। তার কারোর সঙ্গে কথা বলতে ভালো লাগে না। স্কুলেও আজকাল সে পড়া পারে না। এদিকে অবিনাশ আবার রূঢ় হয়ে উঠেছে। অন্যায় আচরণ করে ফেলেছে সবার উপরে। সে আজকাল নাতাশার উপরেও চিৎকার করে।
বাড়িতে আবার অশান্তি শুরু। আহিলি বোঝে তার মা চাকরি করতো না, তাই সব মুখ বুজে সহ্য করত। কিন্তু নাতাশা আন্টি চাকরি করেন এবং একটু একরোখা ধরনের। নাতাশা আন্টির একটা জিনিস তার ভালো লেগেছে, সেটা হলো সে নাতাশা আন্টিকে কোনোদিন মা বলে ডাকেনি। এই নিয়ে তার বাবা একদিন তাকে মারতে এসেছিল, কিন্তু নাতাশা আন্টি বাধা দিয়ে বলেন, ওর যেদিন মন থেকে ইচ্ছে হবে আমাকে নিজের থেকে মা ডাকবে। মানসিক চাপ শৈশবকে বিধ্বস্ত করে দেয়। তার ফলাফল স্বরূপ আহিলি তার অ্যানুয়াল পরীক্ষা বড্ড খারাপ রেজাল্ট করে। এরপর একদিন আহিলি রাগে উন্মাদ হয়ে ডাস্টার ছুঁড়ে একটা সহপাঠী ছেলেকে গুরুতর আহত করে বসে। মনোবিদের পরামর্শ মতো কাজ করে অবিনাশ। একদিন তার মালপত্র গাড়িতে চাপিয়ে নাতাশা আহিলিকে গাড়ির সামনের সিটে বসিয়ে দেয়। অবিনাশ হাত নেড়ে বিদায় জানায়। নাতাশা গাড়ি ড্রাইভ করতে থাকে। বেশ খানিকটা দূর যাওয়ার পর আহিলি সাহস জোগাড় করে বলে, আন্টি, আমাকে কি তুমি পানিশ করছো? নাতাশা বলে, না, একদমই না। তোমাকে তো স্কুল থেকে টিসি দিয়েছে। এখান থেকে কিছুটা দূরে একটা নতুন ইনস্টিটিউট হয়েছে, সেখানে তোমার অ্যাডমিশন করিয়ে দিয়েছে তোমার বাবা। তুমি ওখানেই পড়াশোনা করবে। আন্টি, আমি কি সত্যি পাগল হয়ে গেছি? আর তুমি কি প্রেগনেন্ট? ভয়ে ভয়ে প্রশ্ন করে আহিলি। রাস্তার ধারে গাড়ি থামিয়ে দেয় নাতাশা। তারপর শান্ত গলায় বলে, দুটো প্রশ্নের উত্তর একই, না। কিন্তু এরকম অদ্ভুত প্রশ্ন করছো কেন? রাহুল আমাকে সেদিন বলেছিল আমি নাকি পাগল হয়ে গেছি, আর বলেছিল বাবার 2 নম্বরই বউ মানে তুমি প্রেগনেন্ট, তাই যে কোনো দিন তুমি আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দেবে। আমি রাস্তায় রাস্তায় ভিক্ষা করে বেড়াবো। আমি আর সহ্য করতে পারিনি। ডাস্টার ছুঁড়ে দুহাতে মুখ ঢাকে আহিলি। মুন, মা যে নামে তাকে ডাকতেন সেই নাম শুনে চমকে ওঠে আহিলি। নাতাশা বলে চলে, এখান থেকে বাড়িতে যে কোনো নালিশ না যায়, তাহলে তোমার বাবা তোমাকে আরও দূরে কোথাও পাঠিয়ে দেবেন। হাইওয়ে থেকে নেমে লোকবসতি শূন্য জলাজমি ও কলাবাগান পেরিয়ে কয়েক কিলোমিটারের ভেতরে ঢুকে উঁচু প্রাচীর দিয়ে ঘেরা সরস্বতী নিবাস নামে একটি উঁচু বড় গেটের সামনে নাতাশা গাড়ি দাঁড় করিয়ে দেয়। সিকিউরিটি এগিয়ে আসে। বেশ বড় লন পেরিয়ে একটা বেশ লম্বা দোতলা বাড়ি। ছোট ছোট মেয়েরা এখানে পড়াশোনা করে। আহিলি দোতলার যে ঘরে থাকবে তা পরিষ্কার পরিচ্ছন্ন, তবে সাকুল্যে জনা 25 মেয়ে এখানে থাকে, বেশিরভাগই অনাথ। পেছনে বাগান, পুকুর, খেলার জায়গা রয়েছে। নাতাশা সব দেখে একসময় বিদায় নেয়। রাতে একজন ডাক্তার এসে তাকে পরীক্ষা করে বলেন তার সামান্য জ্বর এসেছে। তার দেওয়া একটা ছোট্ট ওষুধ খেয়ে আহিলি শুয়ে পড়ে। ডাক্তারবাবু চলে গেলে সে নিঃশব্দে উঠে নোংরা ফেলার বালতি থেকে ওষুধের রাংতাটা তুলে নামটা পড়ে ফেলে। ওষুধটা তো দিদা খান রাতে ঘুমানোর জন্য। ভোরবেলা একটা ঘন্টার আওয়াজে আহিলির ঘুম ভেঙে যায়। এরপর স্নান করে স্কুলের ড্রেস পরে নেয়। ঠিক 7টায় মেয়েরা লাইন করে নিচে নেমে ব্রেকফাস্ট করে ক্লাসে যায়। নিয়ম মতো সব কাজ করে সবাই, সবই ঠিক আছে, কিন্তু ক্লাসের সময় টিচারের গলার আওয়াজ ছাড়া যেন কোনোখানে কোনো শব্দ নেই। সবাই যেন যন্ত্রের মতো। আহিলির ভালো লাগে না। ওর পাশে বসে রক্তিমা। তার একটা চোখ পাথরের, তাই যতটা পারে নিঃশব্দে তাকে সাহায্য করে আহিলি। সেদিন রাতে তাকে আবার ওষুধ দেন ডাক্তারবাবু। উনি চলে গেলে জিভের তলা থেকে ওষুধটা বের করে বাইরে ছুঁড়ে ফেলে দেয় আহিলি। কিছু তো একটা গড়বড় আছে এখানে। ঘুমের ওষুধ বাচ্চাদের জন্য ক্ষতিকারক, এটা সে দিদার মুখে শুনেছে। দিন কয়েক বাদে গভীর রাতে একটা ক্যাঁচ ক্যাঁচ শব্দে ভয় পেয়ে আহিলি উঠে বসে। চাদরটা নাক অব্দি টেনে নেয়। একটা আলো তার দরজার সামনে দিয়ে বাঁ দিকে চলে যাচ্ছে। দেখে সে আস্তে আস্তে নেমে দরজার ফাঁকে চোখ রাখে। একটা ট্রলি, যেমন হাসপাতালে থাকে তার উপর সেভেনে পড়া টুম্পাদিকে শোয়ানো।
একজন ট্রলি ঠেলছে। শরীর ঠান্ডা হয়ে যায় আহেলির। টুম্পা দিদি কি মারা গেছে নাকি অসুস্থ? টুম্পাদিকে তার ঘরে নিয়ে যাচ্ছে ওরা। করিডোরে আবার অন্ধকারে নিমজ্জিত হয়ে আহেলি বিছানা ফিরে এসে কেঁদে ফেলে। ঈশ্বরের কাছে প্রার্থনা করে টুম্পাদি যেন সুস্থ হয়ে ওঠে। পরের দিন টুম্পাদিকে দেখতে না পেলেও সে কাউকে কিছু জিজ্ঞাসা করতে ভয় পায়। ও ঘরের 3টি ঘরের পর করিডোর বাঁ দিকে বেঁকে গেছে। সেখানে কোনো ঘরে টুম্পাদি থাকে। অযথা কোথাও যাওয়ার অনুমতি নেই ছাত্রীদের। সন্ধ্যায় সবাই ঘরে পড়তে বসে। একজন সিকিউরিটি পাহারায় থাকে। তিনি কিছু সময়ের জন্য মাঝে মাঝে একতলায় ওয়াশরুমে যান। সেই সময়ই কিছু একটা করতে হবে। স্থির প্রতিজ্ঞ আহেলি অপেক্ষা করে। 7:20। আজ বোধহয় কাকুর নিচে যাওয়ার দরকার নেই। কিন্তু ভাগ্য ভালো ছিল, নিচের থেকে ডাক আসায় কাকু দৌড়ে নিচে নেমে যান। আহেলি খালি পায়ে দরজাটা সাবধানে খুলে বাঁদিকে এগিয়ে যায়, আবার বাঁদিকে ঘুরে সাবধানে ঘরগুলো সামনে দিয়ে হাঁটে। সুবিধা একটাই, ঘরের আবাসিকের নাম টাইপ করে প্রতিটি দরজা সাঁটানো থাকে। আশ্চর্য, কোনো দরজায় টুম্পাদির নাম নেই। সামনে গিয়ে করিডোর আবার বাঁদিকে বেঁকে গেছে, কিন্তু সেখানে কোনো আলো জ্বলে নেই। এই করিডোরের শেষে লাগানো বাল্বের আলোতে সামনের করিডোরের শেষটা কেমন রহস্যময় লাগছে। ওখানে কোনো ঘরের সামনে কি কাঁচ লাগানো আছে? একটা চৌকো আলো এসে পড়ছে মাটিতে। সাহসী আহেলি দ্রুত গতিতে সেদিকে যায়। ছোট্ট আহেলির মাথার অনেকটা উপরে কাঁচ লাগানো একটা চৌকো জায়গা, যে দরজাটা আস্তে করে খুলে ভিতরে ঢুকে পড়ে। এটা একটা বড় ঘর। দুপাশে কাঠ দিয়ে অনেকগুলি খোপ করা। খোপের ভেতরে ছোট ছোট রড, আয়রনের খাট আর দুপাশে কিছু যন্ত্রপাতি রাখা। আহেলির দাদু একবার আইসিইউতে ভর্তি ছিলেন। ভিডিও কল করে তাকে দেখিয়েছিলেন মামা। ঠিক সেরকম যন্ত্র দিয়ে সাজানো খোপগুলো। এটা কি নার্সিংহোম? হঠাৎ বাইরে গলার শব্দ শুনে ঘাবড়ে যায় আহেলি। বাঁদিকে একটা দরজা দেখা যাচ্ছে। ওপরে কাঁচ দিয়ে ভেতরে আবছা আলো দেখে দৌড়ে সেই ঘরের দরজা খুলে আশ্রয় নেয় আহেলি। এই ঘরটা ভীষণ ঠান্ডা। ঘরটার শেষ প্রান্তে একটা লম্বা টেবিল, তার উপর ওটা কি টুম্পাদিকে শোয়ানো? উত্তেজনায় সামনে গিয়ে আহেলি দেখে শুকনো কাঠের মতো শুয়ে আছে টুম্পাদি। তার পেটের ডান দিকে লম্বা করে অনেকগুলো সেলাই। টুম্পাদির পায়ে একটা স্টিকার ঝুলছে, তার উপর ইংরেজিতে 4 লেখা। কারা যেন পাশের ঘরে ঢুকেছে। এক পাশে একটা বিশাল আলমারি। আহেলি তার পেছনে গিয়ে লুকিয়ে থাকে। না দেখেও বুঝতে পারে দুজন দরজা খুলে ঢুকে কথা বলতে বলতে টুম্পাদির টেবিলের সামনে এসে দাঁড়ায়। সব ঠিকঠাক ডেলিভারি করেছিস তো? হ্যাঁ স্যার। কিডনির জন্য 2 জায়গাতেই লোকেরা টাকা আর এসি গাড়ি নিয়ে তৈরি ছিল। আই সার্জেনের এজেন্ট কিন্তু চেক দিয়েছে স্যার আপনার নামে। বাকি সব সঠিক জায়গায় দিয়ে এসেছি। ঠিক আছে, একে পুঁতে দে। কাল পুলিশকে জানাবো ও পালিয়ে গেছে। যেখানে যেখানে বলেছি ওর জুতো আর ব্যাগ ফেলে রেখে আসবি। নাটকে যেন কোনো ত্রুটি না থাকে। আলো নিভিয়ে ওরা চলে যায়। ভয়ে হিম হয়ে গেছে আহেলি। চোখের জল মুছে সে অপেক্ষা করে। তারপর খুব সাবধানে একসময় বের হয়ে আসে। রাতের খাওয়ার ঘন্টা পড়েছে। সে নিজের ঘরে দরজার সামনে দাঁড়িয়ে পড়ে। কি ভাগ্য, সিকিউরিটি কাকু এখন উপরে আসছেন। পরদিন পুলিশ আসে, জিজ্ঞাসাবাদ চলে। ওনারা যাওয়ার আগে আহেলি পেন্সিলে আঁকা একটা ছবি অফিসার আঙ্কেলকে উপহার দেয়। তাদের স্কুল বিল্ডিংয়ের ওপর অনেক পাখি উঠছে। সবাই প্রশংসা করেন, কারণ বিল্ডিংটি পেন্সিলে টানে নিখুঁতভাবে বোঝা যাচ্ছে। থানায় ফিরে অফিসার একটা আতশ কাঁচ দিয়ে দেখেন সব জায়গায় 3টি করে পাখি প্রায় পাশাপাশি একই দিকে উঠছে। তাদের গায়ে ছোট করে ইংরেজিতে লেখা SOS।
রাতে বিশাল পুলিশ বাহিনী আচমকা হানা দেয়, সবাইকে অ্যারেস্ট করে। আহিলিকে বাড়িতে পৌঁছে দিয়ে অনেক প্রশংসা করেন অফিসার আঙ্কেল। নাতাশা আন্টি মৃদু হাসেন, অনেকটা মায়ের মতো হাসি। গর্বিত হলে মা যেমন হাসতেন ঠিক তেমন। গভীর রাত, হঠাৎ দরজায় খুট করে আওয়াজ শুনে চোখ খুলে আহিলি, দেখে আপাদমস্তক কালো কাপড়ে মুড়ে কেউ একজন ঘরে ঢুকলো। খোলা জানালা দিয়ে রাস্তার আলো এসে পড়েছে। সেই মূর্তি এগিয়ে এসে হাত বার করে, তাতে ধরা একটা বড় ছুরি, যা আলো পড়ে চকচক করে। প্রচণ্ড ভয়ে তাড়াতাড়ি বিছানায় গড়িয়ে যায় আহিলি। নাতাশা আন্টি, সে কি তাকে মারতে চাইছে? কিন্তু হিংস্র খুনিটা হিসহিস করে বলে ওঠে, এদিকে আয়। নিজের কানকে বিশ্বাস করতে পারে না আহিলি। এটা তার বাবা? হঠাৎ করে আলো জ্বলে ওঠে, দরজা দিয়ে ঢুকে পড়েছে নাতাশা। সে সব হয়ে চিৎকার করে ওঠে, এ কি করছো তুমি? ও আমার কেউ না, ওর মায়ের নোংরামির ফলে ও জন্মেছে। ওর মাকে যেমন বাথরুমে হেয়ার অয়েল ফেলে পিছলে মেরেছি, এই পাপটাকেও মেরে ফেলবো। বিয়ের 8 মাসের মধ্যে কারোর বাচ্চা জন্মায়, তাও মেয়ে। ও তো তোমার ফটোকপি। নিজের সন্তানকে অস্বীকার করা উচিত নয়। নাতাশার পেছনের দিকে রাখা ডান হাতটা ড্রেসিং টেবিলের ওপর থেকে পিতলের ভারী ফুলদানিটা তুলে নিয়েছে। আয়নায় সেটা পরিষ্কার দেখতে পায় আহিলি। পরক্ষণে ছুটে আসা ফুলদানির আঘাতে অবিনাশ ওক শব্দ করে খাটের ওপর পড়ে যায়। হাত থেকে সশব্দে ছুরিটা খসে পড়ে মাটিতে। ক্ষিপ্র বেগে নাতাশার ছুরির বাঁটে পা দিয়ে ধাক্কা মেরে সেটা খাটের তলায় ঢুকিয়ে দেয় অনেকটা। চোখের জল মুছে নাতাশা হাত বাড়িয়ে দিয়ে বলে, মন, আমাদের পালাতে হবে। অবিনাশ নড়ছে। আঘাত গুরুতর নয়। লম্বা হাত বাড়িয়ে মেয়ের পা টেনে ধরতে যায় অবিনাশ। জাম্প মুন। নাতাশার চিৎকার শোনার আগেই আতঙ্কে খাট থেকে লাফ দেয় বিভ্রান্ত অসহায় মেয়েটি। নাতাশা তার হাত ধরে টেনে নেয় নিজের কাছে। আতঙ্কে দুজনেই কাঁপতে থাকে। দৌড়ে খোলা দরজা দিয়ে বার হয় দুজনে। দাঁড়াও মা বলে কাঁপা হাতে আহিলি দরজার হাসবোল্ট আটকে দেয়। কি বললি তুই? নতুন মা ডাক শুনে শিহরিত নাতাশা প্রশ্ন করে। পুলিশকে ফোন করে মা, লোকটা আমার মাকে মেরে ফেলেছে। নাতাশা ছোট্ট মুনকে জড়িয়ে ধরে সিঁড়ি দিয়ে দ্রুত নামে। দুজনেই কাঁদে। পুলিশকে ফোন করে অবিলম্বে সাহায্য চায়। অবিনাশ একজন খুনি, এই সত্যিটা যতটা মর্মান্তিক ততটা আনন্দেরই। মুনকে নিজের করে পাওয়া। একটি বিপত্নিক ও ছোট্ট একটা মেয়ের অসহায় বাবা হিসেবে অবিনাশ অসম্ভব ভালো অভিনয় করেছিল তার সাথে। আজ সেসব ভাবলে নাতাশার নিজের উপর তার ঘৃণা জন্মায়। একটা খুনি হিংস্র লোক তাকে এভাবে ঠকিয়ে দিল। তবে হেরে যেতে যেতে সে কোথাও যেন আজ জিতে গেছে। একটা নতুন সম্পর্কের শিলমোহর তাকে বাঁচার ও বাঁচবার আকুতি জানাচ্ছে সোচ্চারভাবে। তার তো থামার অধিকার নেই, বিশাল দায়িত্ব তার কাঁধে। একটা বিশ্বাস হারানো অনাথ শিশুকে মাতৃস্নেহে বড় করতে হবে যে। অবিনাশ ওপরের দরজাটা ভেঙে ফেলতে চাইছে। ঘোর কাটিয়ে কাঁপা গলায় ভয়ার্ত নাতাশা বলে, মুম্বাই যাবি মুন? এখান থেকে অনেক দূর, থাকবি আমার সঙ্গে? হ্যাঁ মা, থাকবো। ছোট দুটো হাতে নাতাশার চোখের জল মুছিয়ে দেয় তার মেয়ে। টেবিলের উপর থেকে জলের বোতলটা এনে মায়ের হাতে দেয় মুন। বাইরের গাড়ি এসে থামে। নিশ্চয়ই পুলিশের গাড়ি। মেয়ের হাত ধরে নাতাশা দৃঢ় পায়ে দরজা খুলতে যায়।